হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজ আমরা নিয়ে চলে এসেছি একটু রাজনৈতিক টাইপের ভিডিও নিয়ে, যা টাইটেল হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি কেন এত অপকর্মে জড়িয়ে আছে। তো রুমিন ফারহানার ভিডিও আমরা এর আগেও অনেকবার এনেছি এবং তার যে মানে স্পষ্ট ভাষা, স্পষ্ট কথা এবং মানে এত কনফিডেন্সের সাথে তিনি কথা বলেন এবং প্রত্যেকটা জিনিস ভীষণই মানে স্পষ্টভাবে আর কি বলে, চাঁচা ছোলা ভাষায় আর কি যেটা বাংলায় বলে সেই ভাষায় তিনি আক্রমণও করেন এবং তার বক্তৃতাও রাখেন। একদমই। তো সেই জন্য তার ভিডিও আমাদেরও বেশ ভালো লাগে এবং আপনারাও যথেষ্ট পছন্দ করেন, তো সেই জন্যই মেনলি এই ভিডিওটা আনা। তো আজকে ভিডিওটা যে চ্যানেল থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে চ্যানেল আই শোস। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। আমরা আসলে গত 15 বছরে দেখেছি যে প্রধানমন্ত্রী গর্ব করে বলছেন ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক, সে হেলিকপ্টারে করে চড়ে ঘুরে বেড়ায়। সো এই কথাগুলো তো আসলে প্রত্যেকটা দলের নেতাকর্মীদের কানেই গেছে। হ্যাঁ, এবং তারা মনে করেছে আচ্ছা ক্ষমতার কাছে গেলে বুঝি এগুলো সব যায়, যেগুলো সব করা যায়। এগুলো যে করা যায় না, এগুলো যে ভয়াবহ ক্রাইম এবং এগুলো যে পানিশেবল অফেন্স, এই কথাটাই তো অনেক নেতাকর্মী এখনো বুঝতেই পারছে না। তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের। বর্তমান পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় যাবেন এই আশা বা আশঙ্কা, এই দুইটা থেকে অনেক নেতাকর্মীদের আচরণে বিভিন্ন পরিবর্তন দেখা যাচ্ছে। বিভিন্ন দখলদারি, চাঁদাবাজির খবর নিশ্চয়ই আপনিও পত্রিকায় দেখে থাকেন এবং বারবার আপনিও বিভিন্ন জায়গায় বলেছেন আমরা কিন্তু এখনো ক্ষমতায় যাইনি, এবং আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন আমরা এখনো ক্ষমতায় যাইনি, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সো কেন আসলে এই ভাবটা সবার মধ্যে চলে আসলো যে ক্ষমতায় চলে গেছে, বা ক্ষমতায় চলে গেছে এই নিশ্চয়তা আসার পরপরই কেন দখলদারি, চাঁদাবাজি এগুলো চলে আসলো মানুষের মধ্যে? দুঃখজনক, ভীষণ রকম দুঃখজনক। এবং আমি এটা মিডিয়াতেও বলেছি যে আমাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন রকম অপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে। পরে দল আমার কাছে জানতে চেয়েছে যে 72 ঘন্টার মধ্যে একটা তালিকা দেওয়ার জন্য বলেছে। আমি 69 ঘন্টার মাথায় একটা 168 পাতার রিপোর্ট জমা দিয়েছি দলের কাছে। আমি আশা করব দল সেই ব্যাপারে ব্যবস্থা নেবে, বিকজ আমি এরপর আর আপডেট জানি না দল কোনো ব্যবস্থা নিয়েছে কিনা। আর দুই হচ্ছে নেতাকর্মীদের একটা পলিটিক্যাল সংস্কৃতির মধ্যে দিয়ে তারা আসলে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছে। সেই পলিটিক্যাল সংস্কৃতিটা হচ্ছে এরকম, আপনার কোনো মেধা থাকবার প্রয়োজন নেই, আপনার কোনো যোগ্যতা থাকবার প্রয়োজন নেই, আপনার কোনো পলিটিক্সে কোনো কিছু কন্ট্রিবিউট করার যেই ক্যাপাসিটি সেটারও প্রয়োজন নেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আপনি যদি তেলবাজি এবং অর্থকরী বৃত্তের মালিক হতে চান, আপনাকে সবচেয়ে সহজ পথ হচ্ছে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া। বিকজ আমরা তো আসলে গত 15 বছরে দেখেছি যে প্রধানমন্ত্রী গর্ব করে বলছেন ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক, সে হেলিকপ্টারে করে চড়ে ঘুরে বেড়ায়। সো এই কথাগুলো তো আসলে প্রত্যেকটা দলের নেতাকর্মীদের কানেই গেছে। হ্যাঁ, এবং তারা মনে করেছে আচ্ছা ক্ষমতার কাছে গেলে বুঝি এগুলো সব যায়, যেগুলো সব করা যায়। এগুলো যে করা যায় না, এগুলো যে ভয়াবহ ক্রাইম এবং এগুলো যে পানিশেবল অফেন্স, এই কথাটাই তো অনেক নেতাকর্মী এখনো বুঝতেই পারছে না। তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের। আমি আমার এলাকায় যতবার সমাবেশ করেছি, আপনি তো বলছিলেন, আপনি লক্ষ্য করেছেন যে প্রতিটা জায়গায় আমি বলেছি আমরা কিন্তু ক্ষমতায় আসিনি, আপনারা মাটির দিকে তাকিয়ে কথা বলবেন। ক্ষমতা আসলেও কি এটা করা যায়? ক্ষমতা আসলেও মাটির দিকে তাকিয়ে? একদম না দীপ্তি। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তো বলেছেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, যে কেউ যদি করে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে এবং নেওয়া হয়েছেও। সো আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো এখন বর্তমান সরকারের। আমি যদি সরকারকে প্রশ্ন করে দীপ্তি যে এই যে এত খবর মিডিয়াও বলছে, আপনারাও আমাকে প্রশ্ন করছেন, সরকার কেন আইনগত ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্নটা তো আমি সরকারকে করতেই পারি, তাই না? অ্যাবসলিউটলি। ভিডিও শুরুতে যে ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম, মানে এখন বোঝা গেল সেই ইন্ট্রোডাকশনের সার্থকতাটা। এবং যিনি হোস্ট ছিল তার জন্য একটা হাততালি। এক্স্যাক্টলি। এবং রুমিন ফারহানা, মানে তিনি যে মানে কেন তাকে আমরা স্পষ্টবাদী বলে থাকি এবং
তিনি কোনো রকম ভাবে বায়াসড ভাবে কোনো কিছু বলেন না, এবং প্রয়োজন হলে মানে তিনি এতটাই সৎ বা মানে এতটাই এথিক্যালি কথা বলেন যে সেটা যদি কখনো কখনো তার নিজের দলের প্রতিও প্রশ্ন চলে আসে তিনি সেটাও কিন্তু সোচ্চার ভাবে বলেন এবং তিনি তার জন্য সোচ্চার হন। তো এই ভিডিওর মাধ্যমে সেটা আমরা বুঝতে পারলাম। আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে, এটা আমাদের দেশে বলুন, আমাদের রাজ্যে বলুন বা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি করতে ব্যস্ত, একে অপরকে কালিমা লিপ্ত করতে ব্যস্ত এবং একে অপরকে অপবাদ দিতে ব্যস্ত। কিন্তু যখন নিজের ঘরে এত কিছু ঘটছে তারা কিন্তু সেই বিষয়ে নিশ্চুপ থাকে, পুরো ব্যাপারটাকে ইগনোর করে চলে যায়, পুরো স্কিপ করে চলে যায়, যেন কিছু হয়নি। কিন্তু অন্য দলের অন্য কোনো কিছু করলে সেটা নিয়েই বেশি সোচ্চার হয়। তো আমরা রুমিন ফারহানার অনেকের আগে ভিডিও দেখেছি, তার আওয়ামী লীগ বিরোধিতা নিয়ে অনেক ভিডিও দেখেছি এবং তিনি খুব তীব্র ভাষায় আওয়ামী লীগের যে অপকর্ম বা যত ধরনের স্বৈরাচারী যে সমস্ত কার্যকলাপ সেগুলো তিনি তীব্র নিন্দা জানিয়েছেন এবং ছাত্র আন্দোলনের সময় তার ভূমিকা আমরা দেখেছি। একদমই তাই। তো আমরা সেগুলো দেখেছি কিন্তু অপোনেন্ট পার্টির বিরুদ্ধে তাকে বলতে শুনেছি। কিন্তু আজ দেখলাম যে নিজের দলের মধ্যেও যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় বা নিজের দলীয় নেতারাও যদি কোনো অপকর্ম করে কিন্তু সেগুলো নিয়েও সোচ্চার হচ্ছেন এবং তিনি সেটা বারবার সবাইকে রিমাইন্ডার দিচ্ছেন যে আমরা কিন্তু এখনো দলে আসিনি, তো এগুলো কখনো উচিত না। মাটির দিকে তাকিয়ে কথা বলেন এবং দলে যাওয়ার পরেও কিন্তু এই ঔদ্ধত্য মোটেই ঠিক নয়। তো এই জিনিসটা কিন্তু তার বারবার বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। তবে এখানে একটা জিনিস, তিনি যেমন মানে যে বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে সোচ্চার হচ্ছেন যে আমরা এখনো ক্ষমতায় আসিনি সেটা বলার জন্য, তো এবং তাকে তার জন্য শোকজ করা হয়েছে এবং একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল 72 ঘন্টা এবং তিনি সেখানে 69 না 59 সম্ভবত কিছু একটা বলেন, 69 আওয়ার্সের মধ্যে তিনি যে রিপোর্টটা জমা দিয়েছেন। তো সেখানে তিনি যে রিপোর্টটা জমা দিয়েছেন তিনি বক্তব্যটা যেহেতু মানে পাবলিকালি রেখেছিলেন, আমার মনে হয় রিপোর্টটা পাবলিকালি আনা উচিত ছিল, তাহলে হয়তো তার দলের ট্রান্সপারেন্সিটা আরো বেশি বজায় থাকতো। কারণ সেখানে দলকেও প্রশ্নের মুখোমুখি হতে হতো যে রুমিন ফারহানা যেগুলো রিপোর্ট দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি হয়নি, মানে দলীয় তরফ থেকে, এবং সেই দলে কারা কারা রয়েছে কি ব্যাপার মানুষজনের সামনে ব্যাপারটা ক্লিয়ার হতো। কারণ সে তার শোকসে যখন জবাব দিচ্ছে, তারা যখন সেই দুষ্কর্মগুলো করছে তাদেরও জবাবদিহিতার একটা মানে ট্রান্সপারেন্সি চলে আসে এখানে, তো সেটা হলে খুব ভালো হতো। আর এবং তিনি সরকারের প্রতিও প্রশ্ন করলেন, হ্যাঁ, যে তারা কেন ব্যবস্থা নিচ্ছে না। তবে একটা জিনিস কি, তিনি এখনো পর্যন্ত সরকারে আসেননি বলে যে ধরনের মন্তব্য বা যে ধরনের দলের বিরুদ্ধে কথা বলতে পারছেন, বাট যদি ভবিষ্যতে তার দল ক্ষমতায় আসে আর তিনি যদি কোনো মন্ত্রিত্ব পান, তো সেখানে দাঁড়িয়ে কি তার এই ধরনের ট্রান্সপারেন্সি বা দলের বিরুদ্ধে কথা বা দলের দিকে অনৈতিক কাজ হলে বা দুর্নীতি হলে যে প্রশ্ন তোলার ক্ষমতাটা সেটা কি তখনও থাকবেন? মানে সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রশ্নচিহ্ন বা একটা যদি এরকম হয়ে থাকে এটা একটা মানে এক্সাম্পল ক্রিয়েট করবে কোথাও গিয়ে বাংলাদেশের রাজনীতিতে। মানে তিনি যদি এই জিনিসটা ভবিষ্যতেও বরকরার রাখতে পারেন তাহলে কিন্তু সত্যিই তিনি একজন মানে অনন্যা হিসেবে নিজেকে তার যে অনেস্টি বা তার যে স্পোর্টিং পাওয়ার, তার যে স্পিচের, তার একটা সত্যি দম থাকবে। এবং তার সাথে সাথে আরেকটা অ্যাঙ্গেলও কিন্তু চলে আসছে যে যে রাজনৈতিক দল আর কি এতদিন আওয়ামী লীগের স্বৈরাচার নিয়ে, আওয়ামী লীগের অপকর্ম নিয়ে এত কথা বলে এসছে, তো সেই দল এখনো পর্যন্ত নিজে কিন্তু এখনো পাওয়ারে আসতে পারলো না, তার আগে থেকেই এত অপকর্ম শুরু করে দিল। তো তারা যখন ভোটে যদি জেতে তাহলে তারা কি আওয়ামী লীগ 2.0 হবে না? তো এটাও একটা ব্যাপার। তো ওটাই হচ্ছে ব্যাপার, যখন যে সিংহাসনে বসে তখন সে কিন্তু মানে সেই রকমই হয়ে যায়। তো আলটিমেটলি সবাই ভিলেন, শুধু মানে এটাই হচ্ছে ব্যাপার। এবার হ্যাঁ, কে কতটা কম অপকর্ম করে সেটাই বোধহয় কোশেন্ট হয়ে যায় মাপার, আর বাকিটা তো সময় বলবে, দেখা যাক। আর এই বিষয়ে আপনাদের কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।